এই তিনটে কাজ আপনারা যদি একসাথে করেন, ধান গাছগুলো এরকম টান টান থাকবে একেবারে। দেখতে পাচ্ছেন স্ট্রেংথ দেখুন ধান গাছের, এই যে দেখুন এইরকম গাছ আপনাদেরকে রাখতে হবে। কিন্তু আমার এই ধানটা দেখছেন, এই ধানটা কিন্তু একদম পাতাগুলো দেখুন একদম কোচের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই ধানটা আমি নিশ্চিন্তে আছি, এটা পড়ার কোনো সম্ভাবনা নেই। তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমার ধানটা পড়বে না। তো কিভাবে বুঝবেন যে আপনার ধানটা পড়তে পারে? পাতার কোন কন্ডিশন, মানে কারণটা কি, এটা আপনাদেরকে জানাবো। আর ধান যেন না পড়ে তার জন্য আমরা দেখুন দুখানা ফাঙ্গিসাইডের কথা বলবো, দুটো সময় ব্যবহার করতে হয়। আর তার সঙ্গে কিছু জমিতে আমাদের সার হিসাবে ব্যবহার করব। টোটাল 3 সময়ে 3টে কাজ করবেন, ধান টান টান দাঁড়িয়ে থাকবে, একটা ধানও পড়বে না। তো আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। ধান গাছ একটাও পড়বে না, শক্ত কোচের মতো দাঁড় করিয়ে রাখতে হবে। কারণ ধান যদি পড়ে তাহলে আপনার ধানের ফলন আপনি তো পাচ্ছেনই না, আপনার দানাগুলোর কোয়ালিটি কমা হচ্ছে, ওজনে কমা হচ্ছে, সব কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। লাস্ট আলটিমেট আপনার ফলন অনেক কম হবে, আর আপনার মনের ভিতরে কিন্তু খারাপ লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের ধানগুলো সেটা যদি করেন একদম সুন্দর সোজাভাবে দাঁড়িয়ে থাকবে। তো আবার বলছি, ছত্রাকনাশকের ব্যবহার দুটো সময়ে কি কি পরিমাণে কোনটা কোনটা দেবেন আজকের ভিডিওতে সেটাই মূলত জানাচ্ছি। অর্থাৎ ছত্রাকনাশক দিয়ে আমাদের ধানগুলো সোজা রাখবো। আবার এমন একটা ছত্রাকনাশক যেটা পিজিআর হিসাবে কাজ করবে। তো কোন সময়ে সেটা দিতে হয়? ধানের দানাটা যেমন ঠিক করবে, নিচে শিকড়টা ছাড়াতেও সাহায্য করবে, চকচকে দানা গঠন করবে, একসাথে শীষগুলো বার হবে। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই প্রথম চ্যানেলে আসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ ধানের ভিডিও এই আমন মরশুমে প্রথম থেকে একদম এই পর্যন্ত একটা ধান কেটে কিন্তু ঘরে তোলা হয়েছে, বীজ ধানটা চলছে। এরপরে যেটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো। সেখানে মাজরা নিয়ে একটা পরীক্ষা করেছি মাজরার জন্য, যে এই সময় সত্যি কথা মাজরার প্রকোপটা খুব বেশি চলছে, কিন্তু এই ধানের ক্ষেত্রে সেটা হয়নি। এর আগে যেটা কেটেছি সেটার ক্ষেত্রে তো খুবই কম ছিল। তো মাজরা এইরকম সময় যাদের ধান এখনো 35, 40, 50 দিনে আছে, কোন টেকনিক্যাল ব্যবহার করলে ভালো হবে সেটা আগের ভিডিও সরাসরি জমি থেকে আপনাদেরকে দেখাবো। এর পরের যে ধানটা রয়েছে, তো মানে তৃতীয় লটের যে ধানটা রয়েছে। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ভিডিও প্রথমে আপনাদেরকে জানাই এই ধান গাছগুলো কেন পড়তে পারে। আমরা সবাই জানি যে ইউরিয়ার ব্যবহার আমরা যদি মানে নাইট্রোজেনের ব্যবহার যদি আমরা বেশি করি তাহলে সেক্ষেত্রে ধান গাছটা পড়তে পারে। আসল কথা হচ্ছে ইউরিয়া এবং পটাশ এই দুটোর ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ পটাশের ঘাড়ে ইউরিয়া যদি বসে থাকে, মানে আধিপত্য বিস্তার করবে ইউরিয়া পটাশকে দমিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার ধান গাছ কিন্তু উপরের দিকে বাড়তে থাকবে বেশি, পাশকাঠি সংখ্যাও কম হবে। তো সেক্ষেত্রে আপনার গাছটার গোড়া দেখবে নরম হয়ে যাবে, পাতাগুলো কি হবে, নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে পাতা এরকম স্ট্রেংথ থাকবে না। এই যে পাতা দেখছেন না কোচের মতো, এটা থাকবে না, নিচের দিকে দেখবেন সাইডের দিকে এইরকম ঝুলে পড়বে, পাতাটা কি হবে, ভারী হবে, আর এইরকম নিচের দিকে ঝুলে পড়বে, বেশি গাঢ় সবুজ হবে, পাতাটা মোটা হবে, ভিতরে অযথা আপনার কি বলুন তো বায়ু চলাচল করবে না, সেখানে যে চোষক পোকাগুলো আছে, মথগুলো আছে, তাদের বাসা হবে ভিতরে। তো এই কারণে আপনারা ইউরিয়াটা যদি নিয়ন্ত্রণে রাখেন তাহলে কিন্তু ধান গাছটা পড়বে না। এবার আপনারা বলতে পারেন যে দেখুন এই ধান গাছ কিন্তু ইউরিয়া লোভী গাছ, ধান গাছগুলো কিন্তু ইউরিয়া খুব পছন্দ করে, মানে যখন ভেজিটেটিভ গ্রোথ বৃদ্ধির সময় ইউরিয়া না দিয়েও তো আমরা থাকতে পারি না, কিন্তু সেটা নিয়ন্ত্রণে রেখে আমাদের দিতে হয়, সঙ্গে পটাশের ব্যালেন্সটা ঠিক রাখতে হয়। তো সার ব্যবস্থাপনা তো আপনাদের প্রথম থেকেই বলেছি, পটাশের ব্যবহার এমনি আমনের ক্ষেত্রে সামান্য পরিমাণে বেশি লাগে। তো ইউরিয়ার জন্য আমাদের ধান গাছগুলো পড়তে পারে। 2 নম্বর কারণ হচ্ছে দেখুন জমি, যে জমি জলা জমি, কাদাটা একদম নরম হয় এবং পা মাটিতে আপনি দেওয়ার পর, দুটো চাষ দেওয়ার পরই পা মাটিতে দেবেন, দেখবেন ধান রোপণের পরেও পা মোটামুটি হাফ হাত করে বসে যাচ্ছে, নিচে বসে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে কি হয়, ধান গাছগুলো বড় হওয়ার সাথে সাথে শিকড়গুলো না ওই কাদার সঙ্গে গ্রিপ, মানে শিকড়ের গ্রিপটা ভালোভাবে কাদাকে জড়িয়ে ধরে থাকতে পারে না, মানে শক্তপোক্ত করে ধানটা যে মাটিতে বসবে, ওই জন্য ধান আমাদের দেখবেন চাপান দেওয়ার পর একটু টানাতে হয়, মাটিটা একটু শক্ত করলে গাছের চেহারা এবং পাশকাঠি কিন্তু বেশি হয়। তো সেই কারণে যে সমস্ত জমিতে মাটিতে কাদার পরিমাণ বেশি, পা দিলে হাফ হাত করে বসে যাচ্ছে, সেই সমস্ত জমির ক্ষেত্রে আপনার ধান গাছ কিন্তু বাতাস হলে, মানে যখন ঘুরে যাবে শীষ, বাতাস হলে কিন্তু পড়তে পারে। আর ইউরিয়া দেওয়াটা তো আমাদের হাতে,
আমরা কৌতূহলবশত বা ভুলবশত যদি আমরা ইউরিয়ার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তো সেক্ষেত্রে আমাদের গাছের পাতা বড় হবে, গাছগুলো লম্বাই বাড়বে, সেক্ষেত্রে হাওয়া হলে শীষগুলো ঘোরার পর পড়বে। তো প্রধান হচ্ছে এই দুটো কারণের জন্য আমাদের ধান পড়ে। আর একটা হচ্ছে জাত। কিছু জাত আছে যেগুলোর জন্য মানে সেই জাতগুলো আপনার গোড়াটা শক্ত হয় না, এমনি নরম হয়, যেরকম পানের যমুনা, যেরকম 804, ওই ধানের প্রবণতা কিন্তু বেশি থাকে। এই ধানটার পড়ার প্রবণতা নেই। তাহলে এরকম জাতের উপরে কিন্তু ডিপেন্ড করে। তো যাই হোক, আমাদের গাছগুলোকে ঠেকাতে হবে। তাহলে উপায়, প্রথম আপনাদেরকে বলে দিই, এখানে আমি দুটো ওষুধ, দুটোই কিন্তু ফাঙ্গিসাইড, আবার এর ভিতরে একটা পিজিআর হিসাবে কাজ করবে। তো সেই ফাঙ্গিসাইডের কথা আপনাদেরকে বলি। প্রথম, যখন আপনি চাপান দিলেন, চাপান দেওয়ার পর তখন আপনি বুঝতে পারবেন গাছের চেহারা দেখে যে আমার গাছটা মানে বেশি ইউরিয়া দেওয়া হয়ে গেছে, বা জমিতে আমার অটোমেটিক অনেক ধরনের খাবার ছিল, জৈব পদার্থের পরিমাণ বেশি ছিল, গাছ অটোমেটিক উপরের দিকে বাড়ছে, পাতা সবুজ হচ্ছে, নিচের দিকে ঝুলে পড়ছে। তাহলে সেক্ষেত্রে আপনি ভাবছেন মনে মনে, হ্যাঁ আমার গাছ পড়তে পারে। এই রকম জমির ক্ষেত্রে আপনাকে প্রথম ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন, আমি অন্য কোম্পানির নিয়ে এসেছি, তো এটা হচ্ছে টেকনিক্যাল, আপনাদেরকে বলে দেবো। টেকনিক্যাল বললেই বাংলাদেশের চাষি ভাই এবং আমাদের চাষি ভাই ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে কাল্টার, সিনজেন্টার কাল্টার যেটা বলে, অথবা তাবুলি যেটা আছে, অথবা ক্যানস্টার যেটা আছে। আমি টেকনিক্যাল বললে আপনারা সবাই চিনবেন, সেটা হচ্ছে প্যাকলোবুট্রা জল। তো প্যাকলোবুট্রা জল 23% আকারে একটা বাজারে পাওয়া যায়, আর একটা 40% 40% আকারে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন যে ডোজের ক্ষেত্রে। তো এই যে প্যাকলোবুট্রা জল বলা হচ্ছে না, লাস্টে দেখুন ZOL জোল লেখা আছে। তো এরা হচ্ছে ট্রাইজোল গ্রুপের হচ্ছে ফাঙ্গিসাইড। তো এই ট্রাইজোল গ্রুপের ফাঙ্গিসাইড প্যাকলোবুট্রা জল 23% এসছে। কিভাবে দেবেন? দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে মাটিতে আপনি বালির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। মাটি কিছু বালি নিলেন, 1 ইঞ্চি লেয়ার তৈরি করলেন, তার উপরে একবারে ঢালবেন না। 1 বিঘা জমির ক্ষেত্রে আপনি 25 ml ব্যবহার করবেন, 25 ml। তো সেটা কিভাবে? প্রথমে এরকম 1 ইঞ্চি লেয়ার তৈরি করলেন, এতটুকু জায়গায় যতটুকু ছড়াবেন মাটিটা বিছিয়ে নিলেন 1 ইঞ্চি করে, 5 ml ঢাললেন, প্রথমে মিশিয়ে নিলেন, আবার করলেন, তারপরে আবার 10 ml ঢাললেন, লাস্টে আর 10 ml ঢাললেন, যে 3 বারে ঢালার পর ভালো করে মিশিয়ে এবার জমিতে ছিটিয়ে দিন। সমস্ত জায়গায় সমানভাবে ছেটাবেন। তাহলে সেক্ষেত্রে খুব ভালো কাজ হবে। কতদিন? 35 থেকে 40 দিনের মাঝখানে, অথবা 50 দিনে আপনারা এটা দিতে পারেন। কারণ আমন ধান ম্যাক্সিমাম তো আমাদের 135, 145, 150 দিনের ধান, তো কোনো সমস্যা নেই। এই সময় আপনারা যদি ব্যবহার করেন, দেখবেন ওপরের আসল কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে ধান গাছে যে জিব্বেরেলিক অ্যাসিডটা তৈরি হয়, এই জিব্বেরেলিন যে হরমোন আছে সেটা যখন তৈরি হচ্ছে, এই জিব্বেরেলিনের কাজ হচ্ছে ধানটা উপরের দিকে আমাদেরকে বাড়ানো। যখনই আপনারা এইটা ব্যবহার করবেন, এই প্যাকলোবুট্রা জল, এর কাজ হচ্ছে এই যে এর দেহে যে জিব্বেরেলিন তৈরি হচ্ছিল তাকে দমিয়ে দেওয়া, বন্ধ করা। এর দেহে সংশ্লেষ যখন হচ্ছে না, তৈরি যখন হচ্ছে না, তখন উপরের দিকে দেখবেন আর বাড়ছে না। এই জিব্বেরেলিন হরমোনের কাজ হচ্ছে গাছের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো। তাহলে উপরে যখন দৈর্ঘ্যের বৃদ্ধি হবে না, তখন নিচ থেকে পাশকাঠিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়বে। কারণ নিচের দিকে শিকড়ও বাড়াতে সাহায্য করে এই কাল্টার, মানে প্যাকলোবুট্রা জল। আরেকটা হচ্ছে ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে। আবার পিজিআর, প্রথমে বললাম রেগুলেটর, পিজিআর, আবার এটা একটা কিন্তু ফাঙ্গিসাইড। ওই যে বললাম ট্রাইজোল গ্রুপের ফাঙ্গিসাইড। তো এই জন্য আপনাদের বলছিলাম, একটা পিজিআর এবং ট্রাইজোল গ্রুপের ফাঙ্গিসাইড হচ্ছে এই প্যাকলোবুট্রা জল, সিনজেন্টার কাল্টার। 23% যেটা, সেটা আপনারা 25 ml দেবেন। 40% তাবুলি যেগুলোতে আছে সেটা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে 15 ml দেবেন। কিন্তু উপরে তো স্প্রেও করা যায়। তাহলে স্প্রে কতটুকু? দেখুন, স্প্রে আপনারা করবেন মোটামুটি এই 6 ml। 15 লিটার জলে কতটুকু দেবেন? 6 ml। তাহলে 15 লিটার জলে 6 ml দিয়ে উপরে স্প্রে করে দিন। ডোজটা কিন্তু সাবধান, 23% যেটা 6 ml, আর যেটা 40% আপনি যে কোম্পানির নিন না কেন সেটা হচ্ছে 3 ml দিয়ে উপরে স্প্রে করে দিন। সুন্দর কাজ পাবেন। মাটিতে দিলে বেশি কাজ পাবেন। কতদিনের মাঝখানে বললাম? 40, 45, 50, এত দূর পর্যন্ত যা যে এর ভিতরে আপনারা দিয়ে দেবেন। কিন্তু তারপরে এবার যখন আমরা দেখবেন লাস্ট চাপান দিচ্ছি, ইউরিয়া এবং পটাশটা দিচ্ছি মোটামুটি 55 দিন, 50 দিন এইরকম সময়, সেই সময় আপনারা জমিতে কিন্তু 5 থেকে 6 কেজি পটাশ দিয়ে দেবেন। বা চাপান যদি দেওয়ার পরেও আপনি দেখেন গাছের আমার কন্ডিশন ভালো নেই, পাতা মোটা আছে, সবুজ আছে, তো সেক্ষেত্রে আরো 8-10 দিন বাদে আপনারা 5 কেজি বিঘা প্রতি পটাশ দিয়ে দেবেন। 2 নম্বর কাজ বললাম। 3 নম্বর কাজ, আমাদের ধানে তো ফাঙ্গিসাইড দিতেই হচ্ছে, কীটনাশক তো দিতেই হচ্ছে।
তো যখন আপনারা এই ফাঙ্গিসাইড কীটনাশক মিশ্রণ তৈরি করে আপনারা জমিতে স্প্রে করবেন, দুদিন আগে বলেছি আপনারা, ঠিক না? এবার যখন শীষটা বার হবে, মাথায় রাখবেন যখন শীষ বার হচ্ছে তার মোটামুটি 25 দিন আগে পর্যন্ত দেওয়া যেতে পারে। 25 দিন আগ পর্যন্ত, মানে কাস্থর তার পরপর, মানে থোড় হয়ে গেলে আর দেবেন না, কাস্থর অবস্থায় আপনারা গাছে দিতে পারেন। সেটা হচ্ছে টিল্ট, আর একটা ফাঙ্গিসাইড। তো এই যে সিনজেন্টা কোম্পানির টিল্ট, অনেকে কিন্তু ধানে ব্যবহার করে থাকেন। এই টিল্ট এর ডোজ হচ্ছে 15 ml, এটা উপরে স্প্রে করা যায়। এটাও ট্রাইজল গ্রুপের ফাঙ্গিসাইড, তো এর টেকনিক্যাল বললাম যে প্যাক্লোবুট্রাজল, আর এর টেকনিক্যাল হচ্ছে প্রপিকোনাজল। লাস্টে দেখুন জল জল দুটোই আছে। গাছের থোড় হয়ে যাবে, তখন তো দেওয়া যাবে না, কারণ তখন তো আমাদের শীষগুলোকে বার করতে হবে। তা তখন থামানোর আমাদের কোনো যুক্তি নেই। ওই জন্য বলছি যখন কাস্থর অবস্থায় আছে গাছগুলোকে শক্ত করার জন্য টিল্ট কতটুকু দেবেন? 15 ml, 15 লিটার জলে 15 ml দিয়ে স্প্রে করবেন। বিঘাতে কতটুকু জল দেবেন? বিঘাতে মোটামুটি আপনার 40 লিটার পর্যন্ত জল করতে পারেন। তাহলে 3খানা কাজ বললাম, খেয়াল করে দেখেছেন? 1 নম্বর হচ্ছে এই সময়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 35 থেকে 50 দিনের মাঝখানে আপনারা ব্যবহার করতে পারেন প্রপিকোনাজল, এই প্যাক্লোবুট্রাজল। আর কাস্থর অবস্থায় যে সময়, তখনও যদি আমার মনে হয় যে গাছগুলো পড়ে যেতে পারে বাতাস হলে, সেই সময় আপনারা ব্যবহার করবেন টিল্ট। আর একটা সময় মাঝখানে আপনারা একবার পটাশ দিয়ে দেবেন। সে পটাশটা আপনারা যখন থোড় অবস্থায় আছে তখনও যদি ছিটিয়ে দেন, ফলন কিন্তু বাড়বে, দানার চমক বাড়বে, ওজন হবে কিন্তু। তো 3টে কাজ আপনারা যদি একসাথে করেন, ধান গাছগুলো এরকম টান টান থাকবে একেবারে। দেখতে পাচ্ছেন স্ট্রেংথ? দেখুন ধান গাছের, এই যে দেখুন, এইরকম গাছ আপনাদেরকে রাখতে হবে কিন্তু। তো যদি ভালো লাগে আপনারা চাষি ভাইদের কাছে শেয়ার করতে পারেন। আর আপনারা যদি অন্য কোনো পন্থা অবলম্বন করে থাকেন, যেটা আমি জানি না বা অনেক চাষি ভাই জানেন না, কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা ব্যবহার করে দেখতে পারি। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই ধানটা কেমন হয় পরে কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার, আবার বললাম, নাজুবিদি কোম্পানির। অনেক চাষি ভাই আপনারা বীজ নিয়েছেন আমার কাছে, অনেক, এবার অনেক চাষি ভাই এই ধানটা করেছেন। সেটা হচ্ছে 9776। এখনো পর্যন্ত গাছ কোনো প্রকারের সমস্যা দেখা দেয়নি, খুব ভালো লেগেছে ধানটা এখনো পর্যন্ত। শেষ কেমন দেখা দেয় লাস্টে আপনাদেরকে দেখাবো, ফলন কেমন হয় জানাবো। তো এর পরের লট যেটা আছে সেই ধানটা এর থেকে ছোট, এই অবস্থায় আছে, মানে এই অবস্থায় আছে। সব চাপান দেওয়ার কিছুদিন হয়েছে, দানা বিষ দেওয়া হয়েছে। সেই জমি থেকে আপনাদের সরাসরি তুলে ধরবো মাজরার কথা।